এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন আর এতদিন পর এসে বুঝতে পারছেন যে আপনার ফর্ম ফিল আপটা ভুল হয়ে গেছে। তাহলে কি আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে? পাশাপাশি কাদের কাদের কোন কোন কারণে হিয়ারিং এ ডাকা হবে এই নিয়ে কিন্তু বড় একটি আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি রিলেটিভের জায়গা অর্থাৎ সম্পর্কের জায়গায় বর্তমানে কিন্তু আপনি সবাইকেই দিতে পারছেন, যেমন দাদু দিদা, ঠাকুরদা ঠাকুমা, বাবা মা, পাশাপাশি দাদা দিদি হতে পারে, তাদেরকেও কিন্তু আপনি সম্পর্কে রাখতে পারবেন। এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন ফর্ম ফিল আপ করেও দেখিয়েছে, সেই ফর্ম ফিল আপ আপনাদের দেখিয়েছি। তাই আপনারা যারা এখনো পর্যন্ত এসআইআর এর ফর্মটি ফিল আপ করেননি, কোন কোন নিয়ম নতুন করে আনা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা নতুন কি গাইডলাইন আনা হয়েছে এসআইআর ফর্মে, কোন কোন নতুন নিয়ম বলা হয়েছে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কাকে কাকে রিলেটিভ রাখতে পারবেন, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার নির্বাচন কমিশনের প্রকাশ করা কয়েকটি গাইডলাইন আপনাদের দেখাবো। এটা কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে কাজে লাগবে, বা যারা ইতিমধ্যেই ফর্ম ফিল আপ করেছেন তাদেরও কিন্তু কাজে লাগবে। তো প্রথমত যে এসআইআর ফর্মটা আপনারা ফিল আপ করবেন তার জন্য কি গাইডলাইন দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে লেট, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে কি পাশে লেট লিখতে হবে বা এলডি লিখতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে অপশনাল, ঠিক আছে। ধরুন আপনার ওপর যে সেকশনটা রয়েছে বা নিচের যে সেকশন রয়েছে, যাকে আপনি বাবা হিসেবে রাখছেন বা স্বামী হিসাবে রাখছেন, সে যদি মৃত হয়ে থাকে, সে যদি মারা যায়, সেক্ষেত্রে কি নামের আগে লেট লিখতে হবে। তো এখানে কিন্তু বলা হয়েছে অপশনাল, অর্থাৎ ঐচ্ছিক, আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন। পরবর্তী 2 নাম্বার বলা হয়েছে ইফ নো এপিক, অর্থাৎ সেই ব্যক্তির ভোটার কার্ড নেই, ঠিক আছে। যাকে যাকে আপনি রাখছেন যদি কোনো কারণে সেই সমস্ত ব্যক্তির ভোটার কার্ড না থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেই জায়গাটি ব্ল্যাঙ্ক রাখতে, অর্থাৎ ফাঁকা রাখতে। যদি ভোটার কার্ড একান্তই না থাকে সেক্ষেত্রে আপনি সেই জায়গা ফাঁকা রাখতে পারেন। এবার 3 নম্বরে বলা হয়েছে ডিওবি, অর্থাৎ ডেট অফ বার্থ ওল্ড ডাটা অনলি ইয়ার ইজ দেয়ার, অর্থাৎ আপনার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ যেমন ভোটার কার্ডের ডেট অফ বার্থ যেখানে আছে সেখানে শুধুমাত্র সালটা উল্লেখ করা রয়েছে। পুরনো আপনারা অনেকগুলি ভোটার কার্ডে দেখতে পারবেন, সেখানে কিন্তু শুধুমাত্র সালটা উল্লেখ করা রয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে আপনি যে কোনো, অর্থাৎ অন্য কোনো ডকুমেন্ট দিয়েও কিন্তু অন্য কোনো ডকুমেন্টের যে ডেট অফ বার্থ রয়েছে, যেমন আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, আদার্স কোনো ডকুমেন্ট হতে পারে, সেই ডকুমেন্টের যে ডেট অফ বার্থ রয়েছে, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, সেটা কিন্তু আপনি ফর্মে লিখতে পারেন। এটা কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এর পরবর্তী 4 নাম্বার বলা হয়েছে ডিওবি, অর্থাৎ ডেট অফ বার্থ আধার ডেট টু পুট, অর্থাৎ আধারের ডেট অফ বার্থ কি আপনি দিতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই দিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ডে কোনো রকম পরিবর্তন হবে না, দেখতে পাচ্ছেন ইট উইল নট রিপ্লেস রোল ডেটা, অর্থাৎ রোল ডেটাতে কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র আপনি এসআইআর ফর্মে সেই জন্ম সালটা আধার কার্ড দেখেও দিতে পারেন। এবার পরবর্তী 5 নাম্বার দেওয়া হয়েছে ইভেন ডিওবি, অর্থাৎ ডেট অফ বার্থ উইল রিপ্লেস রোল ডেটা, অর্থাৎ রোল ডেটাতে কোনো রকম চেঞ্জেস হবে বা আপনার ভোটার কার্ডে কোনো রকম চেঞ্জেস হবে যদি আপনি আধার কার্ডের বয়স দেন, সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে নো, অর্থাৎ কোনো রকম পরিবর্তন কিন্তু হবে না। এবার পরবর্তী 6 নাম্বার বলা হয়েছে ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অর্থাৎ ফর্মটা আপনি ইংলিশে ফিল আপ করবেন নাকি বাংলায় ফিল আপ করবেন, আর বাংলায় ফিল আপ করলে কোন কোন নিয়ম রয়েছে। তো এখানে বলা হয়েছে এনিওয়ান, অর্থাৎ আপনি ইংলিশেও ফিল আপ করতে পারেন, বাংলাতেও ফিল আপ করতে পারেন। তো এবার বাংলার ক্ষেত্রে বলা হয়েছে যদি আপনারা বাংলাতে নামগুলি লেখেন সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ব্র্যাকেটে, অর্থাৎ ব্র্যাকেটে আপনারা ইংলিশে নামটা লিখে দেবেন। অর্থাৎ ওপরের যে সেকশনগুলো রয়েছে 2025-এর, সেখানে যদি আপনারা বাংলাতে ফিল আপ করেন নামগুলো, তাহলে কিন্তু পাশে আপনারা ব্র্যাকেটে ইংলিশটাও লিখে দেবেন। পারলে আপনারা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লিখবেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে সুবিধা হবে। এবার এরপরে এখানে 12টা নিয়ম বলা হয়েছে। 12টা নিয়মের প্রথমেই কি রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2002-এ যে নামের বানান ছিল বর্তমান সময়ে সেটা পাল্টে গেছে, নামের বানানটা পাল্টে গেছে। সেক্ষেত্রে আপনাকে 2002 সাল অনুযায়ী কিন্তু ফিল আপ করতে হবে নিচের জায়গায়, ঠিক আছে। যদি কোনো কারণে চেঞ্জও হয় সেক্ষেত্রে নিচের জায়গায় 2002-এর ফরম্যাটে কিন্তু আপনাকে
2002 অনুযায়ী লিখতে হবে। এবার নট সার্চেবল, অনেক সময় আপনারা দেখেছেন অনলাইন থেকে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করা যায় না। সেক্ষেত্রে যাদের এই সমস্যা রয়েছে, যারা ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে ডিটেলস পাচ্ছেন না, তারা কিন্তু হার্ড কপি অর্থাৎ আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে সেটা আপনারা দিতে পারেন, অর্থাৎ সেটা দিয়ে আপনারা ভোটার কার্ড নাম্বার এবং যাবতীয় ডিটেলস লিখতে পারেন। বলা হয়েছে হার্ড কপি, ঠিক আছে, হার্ড কপি দিয়ে আপনারা ফর্মটাকে ফিল আপ করতে পারেন। আপনার কাছে যে ফিজিক্যাল ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড দেখে কিন্তু আপনি যদি অনলাইনে খুঁজে না পান তাহলে কিন্তু আপনি সেই ভোটার কার্ড ডিটেলস দিতে পারবেন। পরবর্তী বলা হয়েছে অ্যাভেলেবেল ইন হার্ড কপি নট বাই কম্পিউটার, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে ইউজ হার্ড কপি ডেটা, ঠিক আছে, হার্ড কপির ডেটাই বলা হয়েছে, অর্থাৎ যদি আপনি অনলাইন থেকে না পান আপনার ডিটেলস, সেক্ষেত্রে আপনি হার্ড কপি অর্থাৎ ফিজিক্যাল যে ভোটার কার্ড সেই ডিটেলসও আপনি দিতে পারবেন। এইবার 6 নম্বর পয়েন্টে দেখুন, 6 নম্বরে বলা হয়েছে গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার হোয়ার টু রাইট, ঠিক আছে। এখানে বলা হয়েছে ঠাকুরদা ঠাকুমার নাম কিভাবে লিখবেন রিলেটিভ দেখালে পরে। যদি আপনি বাবা মার নাম যদি আপনার 2002 সালের লিস্টে না থাকে এবং যদি আপনি রিলেটিভ হিসাবে ঠাকুরদা ঠাকুমাকে দেখান, সেক্ষেত্রে কিভাবে ফর্মটাকে ফিল আপ করবেন। সেক্ষেত্রে বলা হয়েছে অন লেফট সাইড অর্থাৎ বা সাইডে আন্ডার রিলেশন অর রাইট সাইড ইন ব্র্যাকেট স্যাম্পল গিভেন। তো এখানে বলা হয়েছে যদি আপনি ঠাকুরদা ঠাকুমার নাম রিলেটিভ হিসাবে রাখেন, সেক্ষেত্রে বা সাইডের যে কলামটা রয়েছে 2002-এর, সেখানে একটা সম্পর্ক জায়গা রয়েছে, সেখানে শুধুমাত্র আপনি কাকে রাখবেন, ঠাকুরদা না ঠাকুমা, সেটা আপনি লিখে দেবেন, ঠাকুরদা ঠাকুমা লিখে দেবেন বা সাইডেরটায়, এবং ডান সাইডেরটায় আপনাকে রিলেশন হিসেবে প্রমাণ করতে হবে তার ডিটেলস দিয়ে, ঠিক আছে। এই নিয়ে কিন্তু ফর্মও প্রকাশ করা হয়েছে, আমি গতকালকে ফর্মটাও দেখিয়েছি। যদি আপনি যেমন এখানে হতে পারে, দেখুন নির্বাচন কমিশন পরবর্তী সময় অর্থাৎ কালকেই কিন্তু জানিয়েছে যে আপনি দাদু দিদা দাদা পরবর্তী ঠাকুরদা ঠাকুমা সবাইকে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে যদি আপনি দাদু দিদা ঠাকুরদা ঠাকুমাকে রাখেন তাহলে বা সাইডের কলামে 2002-এর কলামে সম্পর্কের জায়গায় আপনি কাকে রাখছেন তার সম্পর্কটা লিখবেন, ঠাকুরদা ঠাকুমা দাদু বা দিদা সম্পর্কটা রাখবেন। রাখার পর রাইট সাইডে অর্থাৎ যেখানে আপনি সম্পর্ক ডিটেলস লিখবেন সেখানে কিন্তু তার ডিটেলস আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন কাদের কাদের সম্পর্কে রাখা যাবে, যেটা বললাম আপনাদের কাদের কাদের সম্পর্কে রাখা যাবে। 7 নম্বরে বলা হয়েছে ব্রাদার সিস্টার সন ডটার ইফ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, হাউ টু মেনশন, অর্থাৎ এখানে বলা হয়েছে ব্রাদার সিস্টার অর্থাৎ ভাই বোন বা দাদা দিদি, সন অর্থাৎ পুত্র, ডটার কন্যা, এগুলি কিন্তু সবাই অ্যাপ্লিকেবল। এবার যদি আপনি এদের নাম দেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু হেয়ারিং হবে। এবার হেয়ারিং কিন্তু আপনাকে তারা সাহায্য করবে, যার নাম আপনি রিলেটিভে দিলেন তারা কিন্তু হেয়ারিং এ আপনাকে সাহায্য করবে। যখন হেয়ারিং এ ডাকা হবে তখন কিন্তু তাদের ডিটেলস দিয়ে আপনার হেয়ারিংটা হবে, অর্থাৎ তাদেরকেও ডাকা হবে যে সত্যিকারে আপনার ভাই বা বোন কিনা, সেটা কিন্তু হেয়ারিং এ তারা সাহায্য করবে। অর্থাৎ গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ব্রাদার সিস্টার সন ডটার পাশাপাশি দাদু দিদা এদেরকেও কিন্তু আপনি ফর্মের মধ্যে রাখতে পারবেন রিলেটিভ হিসাবে। এর পরবর্তী যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে, অনেকেরই রয়েছে বর্তমানে ভোটার কার্ড নেই, সেক্ষেত্রে যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, তো ভোটার কার্ড না থাকলে ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট দেখেও কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। যদি কোনো কারণে আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট দেখেও কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। এর পরবর্তী বলা হয়েছে আপনি কি ফর্মে সেলফ লিখতে পারবেন, সেক্ষেত্রে লিখতে পারবেন, এখানে ওকে করা রয়েছে। 10 নম্বরে রয়েছে রিলেশন হাজবেন্ড হাউ টু রিফ্লেক্ট, ঠিক আছে, অর্থাৎ যদি আপনি হাজবেন্ডকে রিলেশন দেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি বিএলওর অ্যাপের সেই অপশনটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বিএলওর কাছ থেকে শুনে সেটা আপনি হাজবেন্ড হিসাবে রাখতে পারেন ফর্মের মধ্যে রিলেটিভ হিসাবে, এটা কিন্তু বলা হয়েছে। এবার পরবর্তী অনেকে বিভিন্ন অনাথ আশ্রম বা মঠে এরকম থাকেন, সেক্ষেত্রে তারা কিন্তু যারা অনাথ আশ্রমে থাকেন বা মঠে থাকেন বিভিন্ন সেবাশ্রমে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার যদি গার্জিয়ানের নাম আগে যদি গার্জিয়ানের নাম কোনো ডিটেলস থাকে সেক্ষেত্রে তার ভোটার কার্ড নাম্বার দিতে পারে, ঠিক আছে। এর পরবর্তী এপিক কার্ড নাম্বার নো চেঞ্জ হাউ টু রিফ্লেক্ট, অর্থাৎ যদি আপনার ভোটার কার্ড নাম্বার চেঞ্জ না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওল্ড এপিক নাম্বার অর্থাৎ পুরনো যে ভোটার কার্ড নাম্বার
সেই ভোটার কার্ড নাম্বারে আপনি দিতে পারবেন। তো পরবর্তী এখানে এসআইআর ফর্মে যে ফটো লাগাবেন তার কিন্তু গাইডলাইন দেওয়া হয়েছে, যেখানে প্রথমে বলা হয়েছে ইজ ইট কম্পালসারি, অর্থাৎ এসআইআর ফর্মে কি ফটো লাগাতেই হবে। তো এটা কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে যে ফটো ম্যান্ডেটরি নয়। তো পরবর্তী সময় হয়তো নিয়মটা চেঞ্জ হয়েছে, ফটো আপনারা প্রত্যেকেই লাগাবেন। ঠিক আছে, ফটো আপনারা প্রত্যেকেই লাগাবেন। এবার দেখুন ফটোর কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ ফটো কালার হবে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফটোটা কালার হতে হবে, কালার ফটো হতে হবে। 3 নাম্বার সাইন বা আনসাইন, অর্থাৎ সাইন করতে হবে নাকি ফাঁকা রাখতে হবে। তো এখানে কিন্তু ফটোর উপর কোনো রকম সাইন আপনাকে করতে হবে না। ঠিক আছে, এর পরবর্তী উইল ইট রিপ্লেস মাই ফটো ইন ভোটার লিস্ট, আপনি যে এসআইআর ফর্মে ফটোটা লাগাবেন বা নতুন ফটো দেবেন সেটা কি পরবর্তী ভোটার লিস্টে ফটোটা পাল্টে যাবে, সেক্ষেত্রে নো বলা হয়েছে এখানে। এর পরবর্তী ফটো স্ক্যানিং ইন মাস্ট ফর স্ক্যানিং, অর্থাৎ ফটোকে স্ক্যান করতে হবে, তো এখানে কিন্তু স্ক্যান করার অপশন নেই, নো বলা হয়েছে এখানে। পরবর্তী 6 নম্বর বলা হয়েছে ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট রাখতে হবে, ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কি হোয়াইট রাখতে হবে। তো সেক্ষেত্রে যেটা আপনার পারফেক্ট মনে হয় সেটা আপনি রাখবেন, সিঙ্গেল কালার রাখবেন, লাইট কালার রাখবেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা। এর পরবর্তী 7 নাম্বার বলা হয়েছে পাসপোর্ট অর স্ট্যাম্প সাইজ ফটো, এটা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন যে ফটো আপনি পাসপোর্ট সাইজ দেবেন নাকি স্ট্যাম্প সাইজ দেবেন। তো এখানে কিন্তু ফর্মে যেটা সুবিধা হবে, নির্বাচন কমিশন বলেছে যে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ ফটো আঠা দিয়ে লাগানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ ফটো আঠা দিয়ে লাগাতে পারেন। এইবার আমি গতকালকেই কিন্তু এসআইআর যে ফর্ম, অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যেই প্রায় 10 রকমের এসআইআর ফর্ম ফিল আপ করে অনলাইন প্রকাশ করেছে, সেটা আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস বুঝতে পারবেন যে কাকে কাকে আপনি রিলেটিভ রাখতে পারবেন এবং কাকে রিলেটিভ রাখলে আপনি ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে। এবার আপনাদের জানিয়ে রাখি যে কাদের কাদের হেয়ারিং হবে, অর্থাৎ হেয়ারিং এ কাদের কাদের ডাকা হবে, কোন কোন কারণে ডাকা হবে। তো এবার বলা হয়েছে 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। এরপর 7 ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট। কিন্তু এই হেয়ারিং এ কারা ডাক পাবেন, অর্থাৎ কাদের হেয়ারিং এ ডাকা হবে, কেনই বা আপনাকেও ডাকা হতে পারে হেয়ারিং এ, অর্থাৎ আপনাকেও কেন হিয়ারিং এ ডাকা হতে পারে। তো 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমেরেশন, অর্থাৎ এনুমেরেশন ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কাজ। ডিসেম্বর 9 তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, তারপর চলবে সেই তালিকার সংশোধন। এর মধ্যে 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 31 জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ। এরপর 7 ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল ভোটার লিস্ট। কিন্তু এই হিয়ারিং এ কারা ডাক পাবেন, কেনই আপনাকে ডাকা হতে পারে এই হিয়ারিং এ, বলা হয়েছে 2002 সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন এরর মনে হলে তাদেরকে কিন্তু ডেকে পাঠাতে পারে। তখন ওই 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। এছাড়া 2002 এর তালিকায় যাদের নিজেদের নাম নেই, পরিবারের কারোর নাম নেই, তাদের কিন্তু হিয়ারিং এ ডাকবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি 11টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে পারলেই কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে। এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, অর্থাৎ ফর্মটা ফিল আপ করতে ভুল করেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তিকে হিয়ারিং এ ডাকতে পারে, এমনটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আপনি হয়তো ফর্মে কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যদি মনে হয় তাদের সঙ্গে ডাটা আপনার মিলছে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও হিয়ারিং এ ডাকা হতে পারে। এমনকি যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করেছেন তাদের যদি তথ্য বিএলও বুঝতে না পারে, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপের সময় ভুল ভ্রান্তি করেছেন, সেক্ষেত্রে বিএলও যদি আপনার ফর্ম ফিল আপ বুঝতে না পারে তাহলে কিন্তু ওই ব্যক্তিদেরও হিয়ারিং এ ডাকতে পারে কমিশন। অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিং এর জন্য। আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই কিন্তু মিটে গেল, এসআইআর এর ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম উঠবে। তো আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি যে আপনারা এসআইআর ফর্মে কাকে কাকে রিলেটিভ হিসেবে রাখতে পারবেন, ফর্মটা কিভাবে ফিল আপ হবে এবং কাদের কাদের হিয়ারিং এ ডাকা হবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপডেট দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের বিস্তারিত আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।